চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে মঞ্চ ভাঙচুর করা হয়। বিভিন্ন গণমাধ্যমে আমরা যেটি দেখেছি, 40 থেকে 50 জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে মঞ্চ আশেপাশের চেয়ার টেবিল ভাঙচুর করেন। সংস্কৃতির প্রধান অনুষঙ্গ হচ্ছে রাজনীতি। রাজনীতি দিন শেষে আসলে আপনাকে রাজনীতির কাছেই ফিরতে হবে। রাজনীতির কাছে ফেরা মানে রাজনীতিবিদরা বা রাজনীতি দেশটা পরিচালনা করবে, দেশের অর্থনীতি, সংস্কৃতি সকল কিছু তারাই পরিচালনা করবে। কিছু লোকের বাধা অথবা কখনো তারা তৌহিদি জনতার আপত্তি, তাদের এই আপত্তির মুখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হচ্ছে। এবং আপনি জানেন যে পহেলা বৈশাখের রমনা বটমূলে 100 গরু জবের প্রচারণাও চালানো হয়েছিল, এমন একটি বিষয় ছিল। এখন এই যে তৌহিদি জনতা, এরা কারা? এই কিছু লোক কারা আসলে? কেউ তো স্পষ্ট করে কিছু বলে না। যখন আমরা দেখতে পাই কোনো নির্দিষ্ট বা ব্যাপক বা স্বল্প পরিসরে কোনো সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করা হয়, তখন যে কোনো ধরনের সাংস্কৃতিক যে চর্চা সেটা যদি বাধাগ্রস্ত হয়, আমরা ধরে নেই যে আমরা একটি অন্ধকার সময় পার করি। চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে মঞ্চ ভাঙচুর করা হয়। বিভিন্ন গণমাধ্যমে আমরা যেটি দেখেছি, 40 থেকে 50 জনের একটি দল মিছিল নিয়ে গিয়ে মঞ্চ আশেপাশের চেয়ার টেবিল ভাঙচুর করেন। এই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন, লিটন আব্বাস? নিঃসন্দেহে এটি অবশ্যই কলঙ্কজনক একটি ব্যাপার, এবং এটি পুরো জাতিরই একটি কলঙ্ক বর্তায়। মানে এই বিশৃঙ্খলা ঘটায় কিছু মানুষ। এই কিছু মানুষ কারা, এটি তো আসলে আমরা আজকে মানে আজও অবধি আবিষ্কার করতে পারি না। এই যে দোষারোপের পাল্টাপাল্টির যে সংস্কৃতি, সংস্কৃতির প্রধান অনুষঙ্গ, আমি একটু পিছনে আসতে চাই। সংস্কৃতির প্রধান অনুষঙ্গ হচ্ছে রাজনীতি। রাজনীতি দিন শেষে আসলে আপনাকে রাজনীতির কাছেই ফিরতে হবে। রাজনীতির কাছে ফেরা মানে রাজনীতিবিদরা বা রাজনীতি দেশটা পরিচালনা করবে, দেশের অর্থনীতি, সংস্কৃতি সকল কিছু তারাই পরিচালনা করবে। এইখানে যে আমাদের, আমি দাদার কথাতে আমি একটু ভিন্ন মত পোষণ করছি না, অন্য মত বলছি। সেটা হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা বা যেটি ছিল সেটি ছিল, যশোরে ছিল, কতদিন আগে ছিল। আমার ঐতিহ্য যদি ধরি, আমরা কেউ বলছেন যে শশাঙ্ক সেনের থেকে বাংলা সনের প্রচলন। আমরা যদি আকবর সন ধরি, আমরা যদি 1556 থেকে ধরি, বা আনুষ্ঠানিকভাবে 1584-তে ধরি, সম্রাট আকবর যে খাজনা সন মানে ফসলি সন, যেটা কৃষকদের যে হালকা তাদের খাজনা দেবার যে রেওয়াজটা চালু করেছিলেন, সেটি একটি সাংঘর্ষিক বিষয় ছিল। সেটি হচ্ছে যেটি হিজরি সন মোতাবেক বা চান্দ্র সন মোতাবেক করতো, কিন্তু এতে করে দেখা যেত যে কৃষকের ফসল ওঠে চৈত্র মাসের শেষে। চৈত্র মাসের শেষে সকল ফসলই প্রায় উঠে যায়। তো তাদের যখন এই খাজনা বা হালখাতা করতে হতো দোকানে, তা তখন হয়তো বা এই সময়টা তাদের হাতে ফসল থাকতো না বা অর্থ থাকতো না। এই সমস্যা দূরীকরণে তিনি যিনি বাংলা সনের আবিষ্কারক, জ্যোতির্বিজ্ঞানী আমির ফতেউল্লাহ সিরাজি, তাকে দিয়ে একটি বাংলা বর্ষপঞ্জি করলেন। এই বাংলা বর্ষপঞ্জি করার পরে কৃষকদের মুখে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তখন থেকে এক ধরনের আনন্দ উৎসবে, তখনকার রেওয়াজ অনুযায়ী ভারতবর্ষ জুড়ে এটা ছিল। তো মোগল সময়, তারপরে আসলো ব্রিটিশ, তারপরে আমাদের পাকিস্তান এবং স্বাধীন দেশে। তো এই যে আধুনিক বাংলার এই যে বাংলা বর্ষবরণ, আমরা যে পয়লা বৈশাখ প্রত্যেক বছর যে 14 এপ্রিলই পয়লা বৈশাখ হবে, এটির পিছনে কিন্তু একটি কারণ রয়েছে, মানে একজন ব্যক্তি রয়েছেন, সেটি কিন্তু আমরা অনেকে জানি, কিন্তু এই যে ইতিহাসগুলোকে আমরা, ইতিহাসের ধারাবাহিকতা, এই পরম্পরাকে আমরা রাখতে পারি না। বিধায় আমাদের যে আহ, যে আমাদের যে ভ্যালনারেবিলিটি, আমাদের কালচার, আমাদের হিস্ট্রি, আমাদের পলিটিক্সে এই শূন্যতা ভ্যাকুয়াম তৈরি হয় এই কারণে। কনফেস করি না মানে অস্বীকার করা বা অ্যাভয়েড করা, দোষারোপ করা, এইসবের কারণে আপনি দেখেন যে একই খ্রিস্টাব্দ থেকে 3799 খ্রিস্টাব্দ, এই এত বছরের বাংলা বর্ষ পুঞ্জি সংস্কার করেছেন, আধুনিকীকরণ করেছেন, তাকে বাংলা বর্ষপুঞ্জির জনক বলা হয় ভাষা সৈনিক আজম তকিউল্লাহ। এই আজম তকিউল্লাহ 20 বছর গবেষণা করে তিনি সংস্কার করেছেন এক খ্রিস্টাব্দ থেকে 3799 খ্রিস্টাব্দের বাংলা ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারে প্রত্যেক বছর 14 এপ্রিল পয়লা বৈশাখ হবে। এই যে ইংরেজি সাথে বাংলা সৌরসনের সাথে হিজরি সনের যে একটা সমন্বয় করে যেটি করেছিলেন সম্রাট আকবর, তারপরে সেটিকে আরো আধুনিকীকরণ করে সেটিকে নিয়ে, যদিও আমাদের জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1963 সালে এটি শুরু করেছিলেন, কিন্তু সেটি তার সুপুত্র ভাষা সৈনিক আজমত তকিউল্লাহ, তিনি এটি বাস্তবে রূপ দিয়েছেন এবং এটি এখন স্বীকৃত ব্যাপার। এই যে 21-এর যে 4টি ছবি আমরা পাই 1948-এর 11ই মার্চ, এই ছবি 4টিও তার তোলা। এই ভাষা সৈনিক আজমত তকিউল্লাহ তিনি মরণোত্তর 21-এ পদক পেলেন 1817 সালে তিনি মৃত্যুবরণ করলেন।
তো এতদিনে কেন দেওয়া হয়নি? 21শে পদক তিনি পাননি। আচ্ছা, 21শে পদকের জন্য তিনি লালায়িত এমনটিও না। 1951 থেকে 1956 সাল অব্দি তিনি টানা ৫ বছর এই ভাষা আন্দোলনের কারণে তিনি জেলে ছিলেন। এই যে এরকম মানুষ প্রতিটা জেলা বা বাংলাদেশের বা তখন তো অখণ্ড ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষের যে এত আত্মাহুতি, এত মানুষের অংশগ্রহণ, উপস্থিতি এবং আত্মাহুতি, সেগুলো তো আমরা সঠিকভাবে পরিচর্যা করি না, অনুশীলন করি না। অনুশীলন করলে সেটাকে আমরা এক পেশায় রেখে যখন যেটা সাম্প্রতিক সেটা নিয়ে আমরা কথা বলি, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমাদের ইতিহাস, আমাদের শেকড়, এই দিয়ে আমাদের মাটি, আমাদের এই শেকড়টাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে না পারলে পরে এই শূন্যতা তৈরি হবে। আজকে বৈষম্যহীন বাংলাদেশ বলা হচ্ছে, তারপরে এই নতুন বাংলাদেশে কেন এই চট্টগ্রামে এই পয়লা বৈশাখের প্রোগ্রাম এটা বানচাল করা হলো, 30-40 বা 50 জন যে মব কালচার তৈরি করছে, এটা জি করে কি মানে এটা তো মানে ধারাবাহিকভাবে চলছে। এই দায়িত্বটা তো এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্বটা তো গণমাধ্যম নেবে না, এই দায়িত্ব কোনো সাধারণ জনগণ নেবে না। নেবে কে? দায়িত্বশীল, যারা এই সরকারের দায়িত্ব আছেন তাদের কাছে জবাবদিহিতা। এই যে বৈষম্যহীন বাংলাদেশে গড়ার জন্য যে লড়াই হলো, যে অভ্যুত্থান বা বিপ্লব বলি, সেটি হলো, সেটির এই যে এত শহীদ হলো, ১,৫০০ থেকে ২,০০০, এবং এত মানুষ পঙ্গু হলো, আহ আপনার তাদের কাছে আমাদের কি জবাব থাকে? যে আমরা আমরা কতটুকু ৮ মাসে করতে পেরেছি। অনেক উন্নতি হয়েছে, আমি অনেক কিন্তু ট্রাবল হয়েছে, এটা স্বীকার করি। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কূটনৈতিক দিকে শক্তিশালী হয়েছে, এটা স্বীকার করি। কিন্তু আমাদের যে অভ্যন্তরীণ বিষয়, যে আইন শৃঙ্খলা, বিশেষ করে যার যা খুশি সে সেটা করছে, এটা তো করতে পারে না। জি এটা তো খুবই শক্ত হাতে, শক্ত হাতে সরকারকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। আর নিয়ন্ত্রণ না করলে সরকারকে দায়ও নিতে হবে। জি লিটন আব্বাস, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমি সময় পেলে আপনার কাছে আবার আসবো। সঞ্জয় রিপন, আপনার কাছে আসি। যেমনটি বলছিলেন লিটন আব্বাস, আমি আরেকটি ঘটনা একটু তুলে ধরি, সাম্প্রতিক ঘটনা। সংস্কৃতি মন্ত্রণালয়ের হস্তক্ষেপে নাট্যদল প্রাঙ্গণে মোর প্রযোজিত শেষের কবিতা নাটক মঞ্চে প্রদর্শনীর অনুমতি পায়, কিন্তু এর আগে যেটি হয়, তৌহিদি জনতার হুমকির চিঠি পেয়ে নাটকের প্রদর্শনী বাতিল করা হয়। আপনি নিশ্চয়ই জানেন ঘটনাটি। এখন এখানে এই যে এই ধরনের ঘটনাটি, এগুলো আসলে নতুন কিছু না। আমরা যদি দেখি, আগেও ছিল, কিন্তু ৫ই আগস্টের পরে যেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে কিছু লোকের বাধা অথবা কখনো তারা তৌহিদি জনতার আপত্তি, তাদের এই আপত্তির মুখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হচ্ছে। এবং আপনি জানেন যে পহেলা বৈশাখের রমনা বটমূলে ১০০ গরু জবের প্রচারণাও চালানো হয়েছিল, এমন একটি বিষয় ছিল। এখন এই যে তৌহিদি জনতা, এরা কারা? এই কিছু লোক কারা আসলে? কেউ তো স্পষ্ট করে কিছু বলে না, সরকারও কিছু বলে না। আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে ওইভাবে কিছু দেখতে পাচ্ছি না যে এই তৌহিদি জনতা কারা। আবার বলা হচ্ছে এরা মব করছে। তারা এই তাহলে এই মব কারা? কারা এই মব তৈরি করছে? এই উত্তর তো আসলে সবসময় সঠিকভাবে মিলছে না। এই জায়গাটাতে আসলে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর আরও কতটা স্পষ্ট হওয়া উচিত, অথবা আইনের আওতায় আনা উচিত, জবাবদিহিতামূলক হওয়া উচিত, এই বিষয়ে আপনি কি বলবেন? এই যে মব সংস্কৃতি এবং হঠাৎ করে কিছু মানুষ একটি সাংস্কৃতিক আয়োজনকে বন্ধ করে দেওয়া, একটি ইমারতকে মানে যে কোনো ধরনের প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়া, আসলে এই মব কালচারটা বন্ধ করতে হবে এক। এবং এই মব কালচারটা ছিল, আমরা যে তৌহিদি জনতার কথা বলছি, তাদের যে অ্যাক্টিভিটিস, সেটা অতীতেও ছিল, বর্তমানেও আছে। আমরা যারা, যখন আমরা দেখতে পাই কোনো নির্দিষ্ট বা ব্যাপক বা স্বল্প পরিসরে কোনো সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করা হয়, তখন যে কোনো ধরনের সাংস্কৃতিক যে চর্চা সেটা যদি বাধাগ্রস্ত হয়, আমরা ধরে নেই যে আমরা একটি অন্ধকার সময় পার করি। অর্থাৎ অন্ধকার সময়ে নিয়ে আসবার যারা চেষ্টা করে, তারা সত্যিকার অর্থেই মানে সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে না। এই মব সংস্কৃতি, এই তৌহিদি জনতা যারাই থাকুক, আমরা এদের শনাক্ত করবার জন্য অনুরোধ জানাই। আমরা এই ধরনের যে প্রচেষ্টাগুলো রয়েছে, যেগুলি আমাদের সংস্কৃতিকে, আমাদের জাতিগত বিকাশকে বাধাগ্রস্ত করে, আমরা এগুলির বিচার চাই এবং রাষ্ট্রকে এই দায় নিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু তৌহিদি জনতার অপরাধকে ক্ষমা করে দিবে, এমনটি তো হতে পারে না। এই বাংলাদেশে একজন ভিন্ন মতের মানুষও যদি তার সাংস্কৃতিক অনুষঙ্গ নিয়ে সাংস্কৃতিক
প্রচার প্রপাগান্ডা করতে চায়, সেই তার অধিকার রয়েছে, রাষ্ট্র তার নিরাপত্তা দিবে। কিন্তু এইখানে যদি ন্যূনতম বাধা শিকার হন সাংস্কৃতিক কর্মীরা, তাহলে অবশ্যই রাষ্ট্রকে এটা কঠিন হাতে দমন করতে হবে, এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদে চলছে। এটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এই তৌহিদি জনতা, এই যে হঠাৎ করে কিছু মানুষ নেমে আসা, এটা কিন্তু একটা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিবেচনা বা সাংস্কৃতিক বিকাশ, আপনি যাই বলেন, রাষ্ট্রের যে স্ট্রাকচার সেটাকে কিন্তু দুর্বল করে দেয়। রাষ্ট্রের যে বোধ বা নীতিগত সিদ্ধান্ত নেবার যে ভবিষ্যৎ আকাঙ্ক্ষা, সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করে। তো আমরা মানে আমি প্রত্যাশা করি যে এই ব্যাপারগুলোকে খুবই গুরুত্ব সহকারে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, রাষ্ট্র যে রাজনীতি দিয়ে চলে, যে রাজনীতি এই অন্তর্বর্তীকালীন সরকারকে পরিচালনা করছে, তাদেরকেও ভাবতে হবে যে এই তৌহিদি জনতাকে টিকিয়ে রেখে, মব সংস্কৃতিকে দীর্ঘমেয়াদে রেখে তাদের কতটুকু রাজনৈতিক সফলতা আসবে, হ্যাঁ, সেইটাও প্রশ্ন সাপেক্ষ। সেই বিষয়গুলিকেও অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা এই সরকার বলছে, এই নববর্ষের মধ্য দিয়ে আমরা অন্যায্যতা থেকে ন্যায্যতায়, ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে বা উদারতায় আমরা পৌঁছানোর চেষ্টা করছি, এবং সাংস্কৃতিক যে আধিপত্যবাদ বা ভিনদেশী সংস্কৃতির যে শোষণ, সেই শোষণ থেকে আমরা বাংলাদেশের গণমানুষের গণ আকাঙ্ক্ষার যে সংস্কৃতি চর্চা, সেই চর্চায় যেন আমরা ফিরে যেতে পারি, এবং সেটার বিস্তৃত বিকাশের জন্য আমাদের এই তৌহিদি জনতাকে কিন্তু থামাতে হবে। তৌহিদি জনতার যদি ভিন্ন কোনো মতামত থাকে, সেটা তারা প্রকাশ করুক, কিন্তু এইভাবে আমার সাংস্কৃতিক চর্চায় আরেকজনের এসে আঘাত করবে, এটা একটা স্বাধীন রাষ্ট্রে, উদার গণতান্ত্রিক রাষ্ট্রে এটা আসলে মেনে নেওয়ার মতো না। এটা আসলে বিচার বিবেচনা করে অবশ্যই একটি সমাধানের দিকে যেতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।